কোরবানি তো সামনে চলে এলো, জি জি। গরু কিনেছেন? কি গরু কিনবো? এই এসআর এর চাকরি করে যে বেতন পাই, বাসা ভাড়া এই সেই খরচ দিয়া গরু কেনার মতো টাকা তো থাকে না। আর ধার দেনা করে চলি, ধার দেনা দিয়ে তো কোরবানি হয় না। কেন এই কোরবান উপলক্ষে কোম্পানি আপনাকে কোনো বোনাস দেয় না? কোম্পানি আমাদের এই এসআর লেভেলে কোনো বোনাস দেয় না। বোনাস দেয় অফিসের বড় বড় বসদের। ভাইয়া আপনার মন খারাপ মনে হচ্ছে কেন? জি ভাই, মন খারাপ। এই একটা চাকরি করি ভাই, যে স্যালারি পাই তা দিয়া কিছুই হয় না। বাসা ভাড়া, এই গ্যাসের দাম বাড়ছে, গ্যাস বিল ইত্যাদি। তারপরে ধরেন একটা বাচ্চা আছে, ওর খরচ আছে। তারপরে গত মাসে হাত ভাঙছে, সেখানে চিকিৎসার অনেক টাকা ঔষধের দোকানে বাকি রয়েছে। এ বেতনে কিছুই হয় না ভাই। আপনি কি চাকরি করেন? আপনার এখানে কি কোনো ইন্স্যুরেন্স নাই? ভাই আমি একটা কোম্পানিতে আছি, ডিস্ট্রিবিউটার লেগে যায়, এসআর হিসাবে কাজ করি। তো ইন্স্যুরেন্স নাই বললে, সেলসম্যান। এসআর মানে সেলসম্যান। আচ্ছা আচ্ছা। ইন্স্যুরেন্স নাই বললেও ভুল হবে, ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স আছে যারা কোম্পানির আন্ডারে আছে তাদের জন্য। ডিস্ট্রিবিউটর লেভেলে কোনো ইন্স্যুরেন্স দেয় না। বাংলাদেশে কোটি মানুষের বাস, কিন্তু আপনি কি জানেন এখানে সবচেয়ে কঠিন পেশা বা চাকরি কোনটি? সেটি হলো সেলস। আমি দীর্ঘ 7 বছরের আমার সেলসের চাকরির অভিজ্ঞতা থেকে দেখেছি এই ডিস্ট্রিবিউশন সেলস অফিসার যারা আছে তাদেরকে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কিভাবে পরিশ্রম করতে হয়, তারা তাদের ফ্যামিলির জন্য চোখ বুজে কি কষ্ট করে, এই গল্পটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো। একজন সেলস ফাইটারের গল্প। রোদ থেকে শুরু হয় তাদের এই সংগ্রাম। রোদ ঝড় কিংবা বৃষ্টি কোনো কিছু তাদের থামাতে পারে না, কারণ থামলে তো টার্গেট হবে না, আর টার্গেট না হলে চাকরি থাকবে না, চাকরি না থাকলে সংসার খরচ কে দিবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? ভাই, আজকে কি দেবো? আসলে মালামাল তো লাগে না ভাই, বেচা কিনা ভাই ভালো নতুন না। প্রোডাক্ট আসছে, দেখেন। না ভাই, আসলে মাল লাগে না এখন ভাই বর্তমানে। আজকে দুইটা প্রোডাক্ট দিই, দুইটা। ভাইয়া লাগবে না আজকে দুইটা প্রোডাক্ট দিই, আজকে ভাই, আপনার বিরক্ত করেন না। বেশি না, একটা প্রোডাক্ট দিই। বিরক্ত একটা করেন নেন না ভাই, প্লিজ যান। ভাইয়া, একটা প্রোডাক্ট নেন। মাস শেষ তো, আমাদের টার্গেটের ব্যাপার আছে, তো টার্গেট অ্যাচিভ করতে হবে। একটা প্রোডাক্ট আপনি নেন। আপনার টার্গেট আপনি বোঝেন, আমার রাখা যাবে না। আমার বর্তমানে টাকা পয়সা নাই, এখন বাণিজ্য খারাপ চলতেছে, হবে না। সরি ভাইয়া, হবে না। হ্যাঁ, ঠিক এভাবে প্রতিদিন বাজারে গিয়ে অপমান গিলে সেলস ফাইটারদের বেঁচে থাকতে হয়। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র কোম্পানি প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা এই অপমান মেনে নেয়। বস। হ্যাঁ সাইফুল, কোথায় আছো? বস আমি তো মার্কেটে আছি বস। আজকে টার্গেট হয়েছে? না বস, টার্গেট হয় না এখন পর্যন্ত, চেষ্টা করতেছি বস। আজকে টার্গেট যদি না হয় তাহলে তুমি অফিসে আসবে না কিন্তু, ঠিক আছে? বস রিটেলারদের তো ক্যাশ শর্ট, আজকে নিতে চাইতেছে না বস। সাইফুল দেখো, কোনো অজুহাত এখানে চলবে না, ঠিক আছে? আজকে টার্গেট করে তারপর অফিসে আসবা। যদি আজকে টার্গেট না করতে হয় তাহলে কালকে তোমার কিন্তু চাকরি থাকবে না, ঠিক আছে? কোনো কথা আমি শুনবো না। ওনাদের কোনো নাম থাকে না, দিন শেষে ওনারা শুধু একটা নাম্বার বা টার্গেট। না আছে জীবনের নিশ্চয়তা, না আছে চাকরির নিশ্চয়তা, না আছে ইনকামের নিশ্চয়তা। আমি এখন দাঁড়িয়ে আছি বিভিন্ন কোম্পানির সেলসম্যানদের সাথে। এই সেলসম্যানদের অধিকাংশই একই হিসাব, গড় বেতন 10 থেকে 20, সর্বোচ্চ 25,000 টাকা। এবং দেশের 80% কোম্পানির কোনো ইন্স্যুরেন্স পলিসি নাই। হ্যাঁ, ইন্স্যুরেন্স আছে, সেটা বড় বড় অফিসারদের জন্য। এই ফিল্ড লেভেলে যারা সারাদিন চাকরি করছে, বৃষ্টিতে বিশ্বের রোদে পড়ছে, তাদের জন্য কোম্পানি কোনো নীতিমালা নাই, কোনো ইন্স্যুরেন্স নাই। এদেরকে সবাই বলে ফিল্ড সেলস ওয়ার্কার বা সেলস অফিসার, কিন্তু আমি এদেরকে বলি একজন যোদ্ধা। কারণ এরা ফ্যামিলির জন্য অসৎ পথে না গিয়ে সৎ পথে রোদ বৃষ্টিতে ভিজে চাকরি করছে এবং দেশের অর্থনীতিকে সচল রাখছে। দুঃখের বিষয় হলো বাংলাদেশের বেসরকারি চাকরিজীবী বা এই সেলসম্যানদের জন্য কোনো নীতিমালা নেই। কর্পোরেট দুনিয়া দেখতে অনেক রঙিন লাগে, কিন্তু এই সেলসম্যানদের চাকরি চলে যায় যখন তখন, তাদের ফ্যামিলি কীভাবে চলবে এই বিষয়টা কর্পোরেট দুনিয়া কখনো চিন্তা করে না। এখন সময় এসেছে সবাই মিলে আওয়াজ তোলার। একটা নির্দিষ্ট নীতিমালা অবশ্যই প্রণয়ন করতে হবে, যেন সেলসম্যানদের একটা ন্যায্য বেতন দেওয়া হয়, প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হয় এবং চাকরি যাওয়ার নিশ্চয়তা বা নিরাপত্তা দেওয়া হয়। অন্তত চাকরি গেলে তাদের ফ্যামিলি নিয়ে তাদের জন্য পথে বসতে না হয়। দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনার দোকানে যে সেলসম্যানটি যায় তাকে একটু সম্মান করুন। সে যদি আপনার দোকানে ঠিকমতো না যায় এবং ঠিকমতো পণ্য পৌঁছে না দেয়, আপনার কিন্তু ব্যবসা পরিচালনা করতে অনেক কষ্ট হয়ে যাবে। শ্রদ্ধেয় বসদের উদ্দেশ্যে, এই মানুষগুলোর টার্গেটের পাশাপাশি একটু মানবিক দিকটা থাকা। ওরা তো মানুষ, ওরা রোবট নয়। সাইফুল, জি ভাইয়া। আপনাকে আরেকটা প্রশ্ন করি। কোরবানি তো সামনে চলে এলো, জি জি। গরু কিনেছেন? কি গরু কিনবো? এই এসআর এর চাকরি করে যে বেতন পাই, বাসা ভাড়া এই সেই খরচ দিয়া
গরু কেনার মতো টাকা তো থাকে না, আর গার্জেনা করে চলে, গার্জেনা দিয়ে তো কোরবানি হয়। কেন এই কোরবান উপলক্ষে কোম্পানি আপনাকে কোনো বোনাস দেয় না? কোম্পানি আমাদের এই এসআর লেভেলে কোনো বোনাস দেয় না। বোনাস দেয় অফিসের বড় বড় বসদের বোনাস পায়, যারা মাঠে কাজ করে তারা কোনো বোনাস পায় না। কোম্পানির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে একটা কোম্পানি তখনই দাঁড়ায় যখন তার সেলস টিম শক্ত থাকে। তাদের ন্যায্য বেতন, বোনাস, ইন্স্যুরেন্স এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করুন। মাঝে মধ্যে এদেরও কান্না আসে, ইচ্ছা করে সব ছেড়ে চুরি চলে যেতে, কিন্তু তারা এটা করতে পারে না, কারণ এর পেছনে আছে তাদের একটা পরিবার এবং ফেলে আসে একটা হাসির মুখ। দিন শেষে সে শুধু একজন সেলসম্যান না, সে তার পরিবারের একমাত্র আশার আলো। তাই তার কাজকে সম্মান করুন। সব সচেতন মানুষ এবং সেলস ফাইটার সব ভাইদের বলছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। তাহলে ভিডিওটি নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছাবে এবং তারা বেসরকারি চাকরিজীবী এবং সেলসম্যানদের জন্য সঠিক আইন প্রণয়ন করতে বাধ্য হবে। আপনার একটি শেয়ার বদলে দিতে পারে লাখো সেলস ফাইটারদের জীবন। আসুন আমরা সব পেশার মানুষকে সম্মান করি। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে সুব্রত দাস স্টোরিটেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।